হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রাফিয়া আবার বলছি, সবকিছু ভুলে আমাদের কাছে চলে আসো, নতুন করে পুনরায় জীবনটা শুরু করি। রাফিয়া মুচকি হেসে দরজা দেখিয়ে বলল, বাইরের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে যায়। নিচে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যেতেই মাসুক মিয়া বললেন, তুমি আর লিপি সিএনজি একটা নিয়ে চলে আসো, আমরা সবাই একসাথে যাচ্ছি। মাহিন আচ্ছা বলে সিএনজি ডেকে উঠে যায়। বাড়িতে ফিরতে ফিরতে তাদের রাত 12টা হয়ে গেল। ফিরে এসে খাওয়া দাওয়া করে রুমে এলো মাহিন। লিপি আসলো তার খানিক পরেই। ইনায়া আর তানহা দাদির কাছে। মিনহা ঘুমিয়েছে তাদের পালঙ্কে। মাহিন লিপিকে দেখে বলল, রাফিয়াকে বলি আসছি যে। হ্যাঁ, আমি কল দিচ্ছি, আমি জানাচ্ছি তাকে। মাহিন মোবাইল হাতে নিয়ে কল দেয়। ওপাশ থেকে রিসিভ করে রাফিয়া। হ্যালো রাফিয়া। হ্যাঁ বলো। তেমন কিছু না, বাড়িতে এসেছি যে সেটা জানাতেই কল দিলাম আর কি। ও আচ্ছা, কি করছো? খেয়ে এসেছি, এখন ঘুমাবো, রাখছি। রাফিয়া কল কেটে দিল। লিপি আলনার কাপড় ঠিকঠাক করতে করতে তাকিয়ে দেখে মাহিন মুচকি হেসে আবার কল দিচ্ছে। লিপি বিছানায় এসে বলল, কি হলো? রাফিয়া বলছে তুমি কল দিতে। তাই নাকি? হ্যাঁ। লিপি মোবাইল বের করে কল দিল। প্রথমবার রিং হতেই রিসিভ করল সে। মাহিন ওর মোবাইলের কাছে কান লাগিয়ে রইল। হ্যাঁ লিপি বলো। আপু তুমি নাকি বলেছ আমি কল দিতে? কে বলল? লিপি দাঁত কটকট করে তাকালো মাহিনের দিকে। তারপর রাফিয়াকে বলল, প্রবন্ধু কি করছে আপু? ও ঘুমাচ্ছে। আচ্ছা লিপি তোমাকে একটা কথা বলি। ওয়েট আপু, আমি বাইরে যাই। মাহিন লিপির হাত ধরে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করে। প্রতিক্রিয়ায় লিপি খিলখিল করে হেসে উঠে বলল, আপু কিছু বলবে না তুমি? মাহিন দুষ্টামি করে তোমার সব কথা শুনছে, আমাকেও বাইরে যেতে দিচ্ছে না। মাহিন ছেড়ে দিল ওর হাত। মোবাইল নিয়ে লিপি বাইরে এলো। হ্যাঁ আপু, এবার বলো। খুবই সংক্ষেপে বলি শোনো। এখন তোমার জন্য নতুন একটা সমস্যা শুরু হতে যাচ্ছে। সেটা হলো মাহিন আমার পেছনে পড়েছে, অথচ আমি ফিরব না। অন্যদিকে এটা তোমার জন্য অস্বস্তিকর হবে, এই যে মাঝরাতে মাহিন কল দিল আমাকে। জরুরি কথা শেষেও রাখতে চাইছিল না, আবার কল কেটে দিলাম। তাও কল দিল, তোমাকেও মিথ্যে বলে কল দিতে বলল। এগুলো আরেকটা ঝামেলার পথ শুরু মাত্র। তা তো বুঝতে পারছি আপু, এখনো কল দিতেই আমার কানের কাছে চলে এসেছে। বাইরে আসতেও মানা করছিল। এখন তোমার আমার সাথে ঘনিষ্ঠতা কমানো ভালো হবে, তাহলে মাহিনও সুযোগ পাবে না, তুমি খুব প্রয়োজন ছাড়া কল দেবে না। আমিও না। আমি এখন থেকে তোমাদের পারিবারিক বিষয়ে তেমন কথাই বলবো না। কি বলো আপু? তুমি না আজই বললে নিয়মিত কথা বলবে? পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত চেঞ্জ করলাম। কারণ মাহিন বখাটে ছেলেদের মতো ডিস্টার্ব করা শুরু করছে। অথচ স্বামী হওয়ায় আমি কিছু বলতেও পারছি না। তোমার সাথে সম্পর্ক কমে গেলে মাহিনকে আমি পুরোপুরি ইগনোর করতে পারব। ওর কলই রিসিভ করব না, ব্লক লিস্টে ফেলে রাখব। কিন্তু তখন তো আমাকে দিয়ে কল দেওয়াবে। আমি রিসিভ করব না, তখন সে এমনিতেই বুঝবে তোমাকেও ইগনোর করছি। তোমার জরুরি কিছু হলে লুবনা ভাবিকে বলবে, তাকে আমার নাম্বার দিও। সে যখন আমাকে বলবে জরুরি দরকার লিপিকে কল দাও, তখন দেব। এত কঠিন হচ্ছ কেন আপু? তোমারই ভালো হবে এটা। তোমার জামাই আরেকজনের পিছু নেবে, তোমাকেও ব্যবহার করবে। সেটা তোমার সংসারের জন্য ভালো হবে না। বুঝেছি আপু। ওকে রাখছি, তুমি এখন গিয়ে তাকে বলবে আমি তোমার উপরও রেগেছি। আমাকে কল দিয়ে বিরক্ত করতে নিষেধ করেছি। ওকে বুঝেছি। রাফিয়া ফোন রেখে দেয়। লিপি রুমে গিয়ে দেখে মাহিন মিনহার দিকে পাশ ফিরে শুয়ে আছে। সে বাতি বন্ধ করে শুয়ে আস্তে আস্তে বলল, ঘুমিয়ে গেছ? না। রাফিয়া আপু রাগ করেছে, আমাকেও নিষেধ করেছে কল দিতে। আর আমাদের পারিবারিক বিষয়ে নাকি সে আর ঢুকতে চায় না। নাটক না আসলেই। আচ্ছা দেখা যাবে পরে। পরের দিন মাহিন কল দিতেই রাফিয়া কেটে দিয়ে ব্লক করে দিল নাম্বার।
সে কল দিলে আর যায় না, লিপির ফোন দিয়ে কল দিলেও রাফিয়া রিসিভ করে না। মাহিন বুঝতে পারে রাতে লিপি সত্যিই বলেছিল। এভাবে মাসের পর মাস চলে যায়। রাফিয়া নিজ থেকে লিপিকেও কল দিল না। ফিরে আসার যতটুকু আশা জন্মেছিল সেটুকুও মাহিনের চলে গেল। লিপিও স্বাভাবিকভাবে সংসার করে। মাসুক মিয়াও অনেক পাল্টে গেছেন। লিপির দেখভাল করেন। গর্ভকালীন অবস্থায় কাজ করতে পারবে না, তাই একজন কাজের মেয়েও রেখেছেন। মাহিনও স্বাভাবিকভাবে চলছে। লিপির এর আগে 3টা সন্তানই নরমাল হয়েছে, তাই আর ডাক্তারেও গেল না। কিন্তু লিপি কিছু একটা টের পাচ্ছিল পেটে। সেটাও কারো সাথে শেয়ার করতে গেল না। 8 মাসের সময় একদিন কলে লুবনাকে বলল সে বাচ্চার কোনো নড়াচড়া পায় না পেটে। আগের 3জনই পেটে থাকতে নড়াচড়া করত। লুবনা তাকে বকা দিয়ে বলে ডাক্তার দেখাতে। ওর পরামর্শ অনুযায়ী লিপি মাহিনকে জানায় সমস্যার কথা। মাহিন একদিন ক্লিনিকে নিয়ে যায় তাকে। সেখানে গিয়ে পরীক্ষা করে জানতে পারে পেটে বাচ্চা মারা গেছে। এদিকে পরীক্ষা করে দেখা গেছে ওর শরীরেও নানান সমস্যা বাসা বেঁধেছে। প্রেসার একদম লো, ওর জরায়ু দুর্বল, পুষ্টিহীনতা, হিমোগ্লোবিন কম। এই অবস্থায় অপারেশন করা যাবে না, তাই ডাক্তার জানিয়ে দিল আর জেন প্রসব ব্যথা উঠলে নিয়ে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে লিপি একেবারে ভেঙে পড়ে। পেটে মৃত বাচ্চা নিয়ে ঘুরতে যেন তার ভয় হয়। রাতে নানান স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে উঠে। প্রায় মনে হয় সে আর বাঁচবে না। মৃত মা আর নানিকেও দেখে স্বপ্নে। লুবনা ওর অবস্থার কথা শুনে একদিন দেখতে এলো তাকে। একরাত থাকলো এখানে। লিপি বিছানায় পড়ে থাকে সারাক্ষণ। পরের দিন লুবনা বিদায় নিয়ে যাওয়ার সময় ওর হাতে একটা কাগজ দিয়ে লিপি বলল, ভাবি আমার যদি কিছু হয়ে যায় তখন এই চিঠি তুমি খুলে পড়বে, এর আগে না। চিঠি পড়েই তুমি বুঝবে কাকে দেয়া লাগবে। লুবনা ওর মাথায় হাত দিয়ে বলল, আরে বোকা, কিছুই হবে না, এত ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমি চিঠি যত্ন করে রাখব। সেদিন বিদায় নিয়ে চলে যায় লুবনা। ধীরে ধীরে ঘনিয়ে আসে লিপির ডেলিভারির সময়। মাহিন আর মাসুক মিয়া তাকে হসপিটাল নিতে চাইলেও সে যায় না। লিপি জানায় তার এখানেই ডেলিভারি হবে, আগের দাইমা করবে। তবুও মাহিন আর মাসুক মিয়া ভাবলেন দেখা যাক কি হয়। ব্যথা উঠলে না হয় নিয়ে যাওয়া যাবে, দাইমাও দূরে না। কিন্তু যেদিন ব্যথা উঠল সেদিন তুমুল বৃষ্টির রাত। তখন ঘড়িতে 2টা বাজে। মাহিন ওর ছটফটানি দেখে মাসুক মিয়াকে ডেকে আনে। তিনি এসে বলেন, তাড়াতাড়ি ছাতা নিয়ে দাইমাকে আনতে যা, আমি গাড়িকে ডাকছি। মাহিন গিয়ে দাইমাকে নিয়ে আসে। তিনি ভেতরে যান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ আর খিঁচুনি দেখে দাইমা খানিকক্ষণ পর বললেন, তাড়াতাড়ি ডাক্তারে নিয়ে যান, আমার দ্বারা হবে না। বৃষ্টির মাঝে সবাই ধরাধরি করে তাকে গাড়িতে নিয়ে তুলেন। কিন্তু ক্লিনিকে তারা পৌঁছানোর আগেই লিপির দেহ থেকে প্রাণপাখি উড়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চলবে।